মঙ্গলক। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কি আলোচনা করতেছিলাম? আকাশ বিজ্ঞানটা শেষ হয়ে গেছিল না বানতে কালকে আলোচনা হয়েছিল যে ওই আকাশ সমান্তরালে কিভাবে রূপ ধ্যান থেকে অরূপ ধ্যানে যাওয়া যায়। এর আগে বিজ্ঞানে যাওয়ার কথা ছিল। এর আগে কিছু একটা পড়তে পড়তে আমরা আবার রূপবচর ধ্যান থেকে কিভাবে অরূপবচরে যায় এটাতে যাচ্ছিলাম। হ্যাঁ বানতে এটা লাস্টের এটা করা যাচ্ছে। কোথায় ছিলাম এটা আমরা বানতে ওই পাঠাইছিলাম এখানে লাস্টে এটা শেষ হয়েছিল তো বানতে। ধ্যানটি কিভাবে কাজ করে এবং কেন একে অরূপ ধ্যানের একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলা হয় তা আরো সুনির্দিষ্টভাবে দেখে নেওয়া যাক। অভিধর্মের আলোকে বিজ্ঞান অনন্তায়তন ধ্যানের মূল মনস্তত্ত্ব অভিধর্ম পিটকের ধর্মসঙ্গিনী ও বিভঙ্গ গ্রন্থে চিত্তের যে রূপান্তর দেখানো হয়েছে সেই অনুযায়ী বিজ্ঞান অনন্তায়তন ধ্যানের মূল বিষয়গুলো নিচে তিনটি প্রধান স্তরের মাধ্যমে আলোচনা করা হলো। 1. আলম্বন পরিবর্তন। আকাশ থেকে বিজ্ঞানে অরূপ ধ্যানের প্রথম স্তর আকাশ অনন্তায়তন। এই সাধকের ধ্যানের বিষয় বা আলম্বন ছিল অসীম আকাশ বা শূন্যস্থান। বিজ্ঞান অনন্তায়তনে এসে সাধক একটি চরম মনস্তাত্ত্বিক সত্য উপলব্ধি করেন। এই যে অসীম আকাশকে আমি দেখছি সেই আকাশ কিন্তু মনের বাইরে স্বাধীনভাবে ভাসছে না। আমার নিজের ভেতরের যে চেতনা বা মন বা বিজ্ঞান সেটাই এই অসীম আকাশকে ধারণ করে আছে। এই অনুভূতির পর সাধক আকাশের দিক থেকে মনোযোগ সম্পূর্ণ সরিয়ে নেন। তিনি বুঝতে পারেন যে মন অসীম আকাশকে মাপতে পারে। সেই মন বা চেতনা নিজেও অসীম। তখন তিনি অসীম আকাশের আলম্বন বর্জন করে নিজের সেই অসীম চেতনার উপর মনকে একাগ্র করেন। মনের ভাবটি হয় বিজ্ঞান অনন্ত। 2. চৈতসিকের বিশ্লেষণ। পরম শান্ত অবস্থা অভিধর্মের অন্যতম প্রধান কাজ হলো চিত্তের ভেতরের উপাদান বা চৈতসিক বিশ্লেষণ করা। বিজ্ঞান অনন্তায়তন চিত্তে মূলত দুইটি মাত্র ধ্যান অঙ্গ বা চৈতসিক সক্রিয় থাকে। উপেক্ষা, কোন উষ্ণ আনন্দ বা প্রীতি বা সুখের অনুভূতি এখানে থাকে না। মন সম্পূর্ণ নিরপেক্ষ এবং পরম শান্ত
এক সমতার স্তরে অবস্থান করে। একাগ্রতা, মন অন্য কোনো দিকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না, নিজেরই অসীম চেতনার স্রোতে পুরোপুরি স্থির হয়ে থাকে। চিত্তের বিনাশ, অভিধর্মীয় প্রকারভেদ। সাধকের আধ্যাত্মিক যোগ্যতা অনুযায়ী অভিধর্ম বিজ্ঞান অনন্তায়তন চিত্তকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কুশল চিত্ত, এক কুশল চিত্ত। সাধারণ সাধক বা আর্য পুদ্গলেরা যখন এই ধ্যান অর্জন করেন তখন এটি পুণ্যময় বা কুশল চিত্ত হিসেবে কাজ করে। বিপাক চিত্ত, এই ধ্যানে পরম পারদর্শী হয়ে মৃত্যুর পর সাধক যখন ওরূপ ব্রহ্মলোকের দ্বিতীয় স্তরে বিজ্ঞানায়তন ভূমি দীর্ঘকালের জন্য দেবতায় পরিণত হন তখন এটি বিপাক বা ফলচিত্ত হিসেবে প্রকাশ পায়। আরেকটা হচ্ছে ক্রিয়াচিত্ত। বৌদ্ধ বা অরহতগণ যখন এই ধ্যানে মগ্ন হন তখন তাদের চিত্তে নতুন কোনো কর্মের সৃষ্টি হয় না, একে ক্রিয়াচিত্ত বলে। এটি কেন অন্যান্য অরূপ ধ্যানের চেয়ে আলাদা? 4টি অরূপ ধ্যানের মধ্যে বিজ্ঞান অনন্তায়তন হলো একমাত্র স্তর যেখানে মন নিজেকেই নিজের বিষয় বানায়। প্রথম স্তরে আকাশ বা মন একটি বাহ্যিক অভাবকে দেখছিল, কিন্তু দ্বিতীয় স্তরে বিজ্ঞান এসে মন সম্পূর্ণ অন্তর্মুখী হয়ে নিজেরই অনন্ত রূপকে দর্শন করে। অভিধর্মের পরিভাষায় একে বলা হয় বিজ্ঞানের দ্বারা বিজ্ঞানকে জানা। এটি লৌকিক চেতনার এক পরম উচ্চ অবস্থা যা মনকে পরের স্তর অর্থাৎ আকিঞ্চয়তন কিছুই নেই এ যাওয়ার জন্য প্রস্তুত করে তোলে। বানতে এতটুকু। দীপেন বাবু, এটা পড়তে পড়তে তো বুঝে গেছেন না? এ নিয়ে এটা আর আলোচনা করার বিশেষ দরকার আছে? একটু করে গেলে ভালো হয়। এ নিয়ে আচ্ছা, আমি অমিতাভুরও তো পড়ছেন, এটা একটু করে আমি বললেই বুঝতে পারবো। আপনি নর্মালি শুধু বিজ্ঞান অনন্তায়তন কাকে বলে এটা একটু বলেন। এত লম্বা কিছু বলার দরকার নেই। এই পুরো পড়া থেকে বিজ্ঞান অনন্তায়তন কাকে বলে এটা এক লাইনের মধ্যে আপনি বলেন। আচ্ছা, সাধক যখন আকাশ অনন্তায়তন অসীম আকাশকে যখন নিয়ে আলম্বন করে, অসীম আকাশকে আলম্বন করে যখন শূন্যের মধ্যে যখন নিজের চিত্তকে যখন ধ্যান করেন অনন্ত আকাশ দিয়ে, ওইটা নিজের চিত্তের মধ্যে বেশে ওইটা চিত্তে বিজ্ঞান ওইটা আবার নিজের চিত্তকে ওইখানে বিশাল করে ফেলেন নিজের চিত্তকে, ওই তখন বিজ্ঞানায়তন ওইটা নিয়ে পাবে নিজের চিত্তকে নিয়ে বিজ্ঞানকে নিয়ে। দীপেনবাবু বলেন তো। যখন আকাশান্ত যিনি ধ্যান করছেন আকাশান্ত ভাবনা যিনি করছেন, উনি যখন বুঝতে পারেন যে কি এই আকাশান্ত ভাবনা করতে করতে ওনার বিজ্ঞান বা ওনার মন এটাও অনন্ত অবস্থায় চলে গেছে বা অনন্ত এটা অনন্ত উপলব্ধি যখন করতে পারেন তখন তিনি বিজ্ঞান অনন্তায়তন ভাবনা শুরু করেন। পুতুলবাবু বুঝছেন? অর্থাৎ এরকম আর কি মানতে আকাশ যখন চিন্তা করতে যখন আকাশে ফুলকুড়ি দেওয়া পাওয়া যায় না তখন ওই বিজ্ঞান নিয়ে চিন্তা করতে এরকম বিজ্ঞানের কোনো মানতে কুলকিনে দেওয়া পাওয়া যায় না, জিনিসটা অনন্ত আর কি, এরকম মনে হয় না? ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলেন, নাহলে এনি।
বান্তে এটা হচ্ছে যে অর্থাৎ আকাশ অনন্তায়তন চিত্তটা যখন উনি অসীম ভাবে দেখেছেন এবং শূন্যতা, এটার কোনো মানে পরিসীমা বলতে নাই, একদম অসীম। তো ওই আকাশটাকে উনি ওভাবে যখন দেখেছেন বা শূন্যতাকে ওভাবে যখন উপলব্ধি করেছেন এবং সেটা ভেবে থেকে ওনার চেতনা অর্থাৎ বিজ্ঞান, তার মানে বিজ্ঞান চেতনায় যখন এরকম একটা চিন্তা করতে পেরেছে, তার মানে চেতনা হচ্ছে যে কিরকম, ওইটাও তো তাহলে অসীম। এটা হচ্ছে যে বলতে বিজ্ঞান অনন্তায়তন। এটা ঠিক আছে, একটু কথা গ্যাপ পড়ছে। পুতুল বাবুটা তারপরে মোটামুটি একটা সাজিয়ে গুছিয়ে চলে আসছিল এখানে কালকের মতো। আজকে ও মানে অল্প কথাতে ওনার বিষয়টা খুব কাছাকাছি চলে আসছে। আমি একবার চেষ্টা করতেছি, আপনারা যা বলেছেন। অমিতা বড়ুয়াটা হয়েছে একটু এলোমেলো হয়েছে, মানে মূল জিনিস বুঝতে পারছেন উনি। হ্যাঁ, তারপরে নেটটাও ঠিক ছিল, লাস্টে একটু কথা আরও একটু জোড়া দরকার ছিল। যাই হোক, আমি একটু চেষ্টা করতেছি, আপনারাও খেয়াল করবেন আমারটা কোথায় মিস্টেক হচ্ছে। এরকম আমরা সবাই আলোচনা করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছি, বা অনেক সময় পৌঁছি না, এর পরের দিন আবার অনেক সময় দেখবেন আপনাদের মাথায় অন্য চিন্তা আসতেছে। হ্যাঁ, এগুলো আমরা আবার এর পরের ক্লাসে শেয়ার করে আরও একটু পরিষ্কার হতে পারি। যে আজকে যে বলা যে শেষ হয়ে গেছে, এটাই শুদ্ধ, এটাই শেষ, এরকম না। অভিধর্মের মধ্যে এখানে শেষ বলে কোনো কথা নাই, অভিধর্ম না, কোথাও কোনো শেষ বলে কথা নাই। শেষ একমাত্র নির্বাণে, সমাপ্তি নির্বাণে, এছাড়া তর্কের কোনো শেষ নাই, আলোচনার কোনো শেষ নেই। এটা তো জানেন, এটা মনে আছে তো না? আমি একসময় বলছিলাম নির্বাণ অবধি আলোচনা, গবেষণা, সমালোচনা এগুলোর কোনো সমাপ্তি নেই, শেষ নেই। এটা ওইভাবে বললে, ওটা ওভাবে বলে তর্কের কোনো সমাপ্তি হয় না, নির্বাণেই একমাত্র তর্কের সমাপ্তি। আচ্ছা, যাই হোক, আকাশকে আমরা খুব ভালো করে চিনলাম, জানলাম, বুঝলাম। আকাশ অনন্তায়তন ধ্যান কিভাবে করব সেটাও জানলাম, বুঝলাম। এরপরে ওই আকাশ যে চেতনা নিয়ে আমরা দেখেছি, আকাশ, এই যে শূন্য আকাশ দেখেছি, এতক্ষণ আমার দৃষ্টিকোণ ছিল আকাশের দিকে। এবারে দৃষ্টিভঙ্গিটা বদলে আকাশটাকে কে দেখতেছে? ও, আকাশটাকে তো দেখতেছে যে আমার বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া, আমার এই মন ছাড়া এটাকে দেখার তো কোনো উপায় নেই। তার মানে আমি আকাশকে এত অনন্তভাবে দেখলাম, তাহলে তো বিজ্ঞানও এত বিশাল অনন্ত। বিশাল বললে হবে না, একেবারে অনন্ত, বিজ্ঞানও অনন্ত। এখন আকাশ থেকে দৃষ্টিভঙ্গি সরিয়ে, আকাশ আলম্বন সরিয়ে বিজ্ঞানে মনোনিবেশ করেছেন। এখন বিজ্ঞান দেখা শুরু। বিজ্ঞানে তো বিশাল, এত অনন্ত, বিজ্ঞান অনন্ত, বিজ্ঞান অনন্ত, বিজ্ঞান অনন্ত। এখন এই রব, এই জব, এই তপ, এই ভাবনা, এই চিন্তা, এই ভাবনা, এই চিন্তাকে বলা হয় বিজ্ঞান অনন্তায়তন ধ্যান। আকাশ পুরোপুরি না বুঝলে এটা বোঝা হবে না আর। এটা তারপরে এর পরবর্তীতে হচ্ছে যে আকিঞ্চায়তন। এনে গ্রুপে পাঠাও, তারপর খুব স্লোলি, মানে পড়তেই যেন আমাদের আধা বোঝা হয়ে যায় বা পুরো বোঝা হয়ে যায়, ওভাবে পড়তে হবে। হ্যাঁ, বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা পয়েন্টকে নির্দিষ্ট করে। আর গ্রুপে পাঠানো হচ্ছে, সবাই দেখেন ভালো করে। দিয়েছি বান্ধব। বান্ধে দিয়েছি গ্রুপে। দাও, পড়ো। বুদ্ধ অভিধর্ম এবং বিশেষ করে বিশুদ্ধিমগ্গ আলোকে আকিঞ্চায়তন ধ্যান হলো রূপবৎসর ভূমির তৃতীয় উচ্চতর ধ্যান। সহজ কথায় এটি অস্তিত্বহীনতা বা কিছুই নেই, এই ধারণার উপর ভিত্তি করে চিত্তকে একাগ্র করার একটি গভীর ধ্যানের স্তর। ভান্তে এটা বুঝে যেতে হবে।
এদূর পর্যন্ত কেউ না বুঝে থাকলে একটু বলেন তো। ভান্তে, হ্যাঁ, এখানে একটা কথা বলেছে যে এটি অস্তিত্বহীনতা বা কিছুই নেই এই ধারণার উপর ভিত্তি করে চিত্তকে একাগ্র করার একটি গভীর ধ্যান। তো এটা কিন্তু আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে যখন দেখেছি, এই বিষয়টা কিন্তু ভুল হিসেবে প্রমাণ করেছেন। কিছুই নাই মানি এটা। এটা জাস্ট যখন আকিঞ্চয়তন হচ্ছে যে কিছুর অভাব, মানে কিছু আছে এরকম দেখানো যায় না। আমি জুমের গল্প বলছিলাম এটা বোঝানোর জন্য। মনে আছে? জুমের গল্প মনে পড়তেছে? ছবি জুম করার গল্প মনে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ, এখন মনে আসছে? এই অস্তিত্বহীনতা মানে কি? হ্যাঁ বান্তে, আমি ওই বলছিলেন ওই দৃষ্টিকোণ জুম মতে করে দেখলে, দেখলে ওই দৃষ্টিকোণ মতে দেখলে, ওই সময়ে ওইভাবে দেখলে আসলে এখানে কিছু নাই। এমনটা এটা আমার মনের ধারণা মাত্র। কিন্তু আসলে কি কিছু নাই? আমি যখন জুম রিমুভ করব আবার ছবিটা দেখা যায়। বুঝে গেছে আইনি? ভান্তে, এটা এটা তো ছবি দিয়ে একটা উদাহরণ দিয়েছেন। এই তো উদাহরণ এখানে এটা কিসের একেবারে বরাবর হুবহু অস্তিত্বহীনতা? মিলে গেছে। উদাহরণটা একেবারে হুবহু মিল। উদাহরণ এটা আমি একদম জায়গাতে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা নিয়ে আমাদের তাহলে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব। তাহলে পুরোটা পড়লে এমনিতেই তোমার মাথায় ঢুকে যাবে পুরোটা। দেখো, সবাই খেয়াল করেন এভাবে খুব নিবিড়ভাবে। নিচে অভিধর্মের কাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকে আকিঞ্চয়তন ধ্যানের বিস্তারিত আলোচনা করা হলো। পটভূমি ও নামকরণের অর্থ। আকিঞ্চয়তন শব্দটিকে ভাঙলে পাওয়া যায় আকিঞ্চন, কিছুই না বা অভাব। আয়তন ক্ষেত্র বা আলম্বন, অর্থাৎ যেখানে কোনো কিছুরই অস্তিত্ব নেই এমন একটি মানসিক ক্ষেত্র। অভিধর্মের ধ্যান তত্ত্বে এটি অরূপাবচর চিত্তের অন্তর্গত 4টি ধ্যানের মধ্যে তৃতীয়। ধ্যানের প্রক্রিয়া কিভাবে আকিঞ্চয়তন ধ্যানে প্রবেশ করা হয়? অভিধর্ম অনুসারে একজন যোগী সরাসরি এই ধ্যানে পৌঁছাতে পারেন না, এই জন্য ধাপে ধাপে অগ্রসর হতে হয়। পূর্ব শর্ত: প্রথমে যোগীকে রূপ ধ্যানগুলো অতিক্রম করে। প্রথম অরূপ ধ্যান আকাশ অনন্তায়তন অর্থাৎ অনন্ত আকাশ, এবং দ্বিতীয় অরূপ ধ্যান বিজ্ঞান অনন্তায়তন অর্থাৎ অনন্ত বিজ্ঞান বা চেতনা লাভ করতে হয়। আলম্বন পরিবর্তন: দ্বিতীয় অরূপ ধ্যানে যোগীর মনোযোগ থাকে অনন্ত চেতনার উপর। আকিঞ্চয়তন ধ্যানে প্রবেশ করতে হলে যোগীকে সেই চেতনার দিক থেকে মনোযোগ সরিয়ে নিতে হয়। কিছুই নেই ভাবনা। যোগী তখন দেখেন যে পূর্বের সেই চেতনাটি এখন বিলীন বা অনুপস্থিত। তিনি সেই অনুপস্থিতি বা পূর্ণতাকে আলম্বন হিসেবে গ্রহণ করেন এবং মনে মনে ভাবনা করেন নত্থি কিঞ্চি, যার অর্থে কিছুই নাই। অভিধর্মের ব্যাখ্যা: ভান্তা, আমি আরেকটু উপর থেকে পড়ি এটা একটু, ওই আলম্বন পরিবর্তন থেকে। আলম্বন পরিবর্তন: দ্বিতীয় অরূপ ধ্যানে যোগীর মনোযোগ থাকে অনন্ত চেতনার উপর। আকিঞ্চয়তন ধ্যানে প্রবেশ করতে হলে
যোগীকে চেতনার দিক থেকে মনোযোগ সরিয়ে নিতে হয়। কিছুই নেই ভাবনা। যোগী তখন দেখেন যে পূর্বের সেই চেতনাটি এখন বিলীন বা অনুপস্থিত। তিনি সেই অনুপস্থিতির বা শূন্যতাকে আলম্বন হিসেবে গ্রহণ করেন এবং মনে মনে ভাবনা করেন নথি কিঞ্চি, যার অর্থ এখানে কিছুই নেই। অভিধর্মের ব্যাখ্যা। আকিঞ্চায়তন ধ্যানে আলম্বন বা অবজেক্টটি কোনো বাস্তব বস্তু বা চেতনা নয়, বরং এটি হলো বিজ্ঞান অনন্তায়তন চিত্তের অভাব বা অনুপস্থিত। চিত্তের মানসিক উপাদান ও বৈশিষ্ট্য। অভিধর্মের চিত্ত চৈতসিক বিভাগ অনুসারে আকিঞ্চায়তন ধ্যান ও চিত্তে রূপ ধ্যানের মতো বিতর্ক, বিচার, প্রীতি ও সুখ থাকে না। এর প্রধান মানসিক বৈশিষ্ট্য বা দুটি অঙ্গ দুটি: উপেক্ষা, পরম নিরপেক্ষতা বা মানসিক সমতা; একাগ্রতা, চিত্তের একমুখী স্থিরতা। যদিও চতুর্থ রূপ ধ্যান থেকে শুরু করে সব রূপ ধ্যানের মানসিক অঙ্গ এই দুইটি, তবুও আকিঞ্চায়তন ধ্যানের উপেক্ষা এবং একাগ্রতা পূর্ববর্তী ধ্যানগুলোর তুলনায় অনেক বেশি সূক্ষ্ম, শান্ত এবং গভীর। অভিধর্মের ভূমিরূপ। অভিধর্মের ৩১টি অস্তিত্বের ভূমির মধ্যে অরূপ ভূমির অবস্থান সবার উপরে। যারা এই আকিঞ্চায়তন ধ্যানকে সাফল্যের সাথে অনুশীলন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তা বজায় রাখতে পারেন, তারা মৃত্যুর পর আকিঞ্চায়তন অরূপ ভূমিতে জন্মগ্রহণ করেন। অভিধর্ম অনুসারে এই ভূমিতে কোনো বস্তুগত রূপ বা শরীর থাকে না, কেবল মানসিক প্রবাহ নামে স্কন্ধ বিদ্যমান থাকে। এই ভূমির আয়ুষ্কাল অত্যন্ত দীর্ঘ, প্রায় ৬০,০০০ মহাকল্প। নির্বাণের সাথে পার্থক্য। বুদ্ধ দর্শনে আকিঞ্চা ধ্যান অত্যন্ত উচ্চ স্তরের সমাধি হলেও একে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলা হয় না। এটি কেবলই একটি সাময়িক শান্ত অবস্থা। যেহেতু এখানে অরহং বা সুপ্ত অনুসয় পুরোপুরি ধ্বংস হয় না, তাই এই ধ্যানের আয়ুষ্কাল শেষ হলে সত্তাকে আবার সংসারে ফিরে আসতে হয়। জন্য এই ধ্যানের পর বিপশ্যনা ভাবনার মাধ্যমে অনিত্য দুঃখ অনাত্মা উপলব্ধি করা আবশ্যক। বান্তে। অমিতা বড়ুয়া, কোনো জায়গা বুঝেন নাই এরকম আছে? বন্ধু, এখানে মানে আরো কিছু কিছু কথা আছে যে এগুলো একটু বুঝিয়ে দিন। দীপেন বাবু, এমনি পুরোটা বুঝছেন কি? আপনি পুরা আকিঞ্চায়তনটা বলতে বললে আপনি বলতে পারবেন? পুরো তো বলতে পারবো না। পুরা না মানে এটা তো এক লাইন, কথা তো এক লাইন, এগুলো তো পুরাটা তো আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। উপাসক পুতুল বাবু। এখানে হ্যাঁ বলেন। এখানে কোনো কিছু নাই, মানে আকিঞ্চায়তন মানে যেটা এখানে বলা হচ্ছে যে কোনো অস্তিত্ব নাই বা কোনো কিছু নাই, এরকম যেটা বলতেছে আর কি। তাহলে এখানে আসলে কিছু নাই বলতে কি জিনিস নাই এবং
না, এটা আসলে কিরকম, এটা আসলে বুঝতে এটা পারছি না। এনিরও প্রশ্ন, তাহলে সেটা তো আলোচনা করবো অবশ্যই। পুতুল বাবু, আপনার উপলব্ধিটা বলেন তো এখানে। এগুলো আমি বান্তে আগে ক্লাস করেন নাই। বিজ্ঞানায়তন আগে এখানে শূন্য হইলো আছে। হ্যাঁ হ্যাঁ মানে এখানে অন্ত নাই বলছে আর কি, বান্তে কিছুই নেই হ্যাঁ ওখানে। ওখানে শূন্য ছয়টা আছে, এখানে কিন্তু শূন্য বলছে আর কি, কিছুই নেই এরকম না অন্ত। কিন্তু এটা হুম, ঠিক সেরকম নাই। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। তারপরে এনি পুরাটা পড়ার পরে কোনো উপলব্ধি হয়েছে? উপাসিকা লাভলি বড়ুয়া, আকিঞ্চায়তন সম্পর্কে আপনার যেটা ধারণা হয়েছে বলেন তো। উপাসিকা লাভলি বড়ুয়া, মঙ্গলক। মানে বিজ্ঞানায়তন ভাবনার পরে হচ্ছে আকিঞ্চন ভাবনা। বিজ্ঞানায়তন ভাবনার মধ্যে তো সাধক নিজের সীমাহীন চেতনা মনের বিষয়বস্তু নিয়ে ধ্যান করেছিলেন। পরবর্তীতে যখন তিনি আকিঞ্চন শব্দ অর্থ হচ্ছে এখানে সামান্য কিছু নেই, এই সামান্য কিছু নেই নিয়ে যখন তিনি পেছনে ফেলে নিজের মনকে এমন অবস্থা নিয়ে আসে যেখানে কোনো রূপ নেই বা চেতনা নেই, কোনো কিছু অস্তিত্ব নেই। যখন এই পুরো পরম শূন্যতার বোধের উপর যখন পুরোপুরি মনকে স্থির এবং অবিচল করে, মানসিক অবস্থাকে আকিঞ্চন ভাবনা বলে। আচ্ছা ঠিক আছে, এনি বলো। অমিতা বড়ুয়া বলছেন? না, বান্তে বলিনি। বলে বান্তে বান্তে সাধক যখন মানে বিজ্ঞান অনন্ত নিয়ে যখন মানে ভাবনা করছেন, তখন ওনার নিজের মধ্যে মানে একটা অনন্ত চিন্তা নিয়ে বিশ্লেষণ করে যখন উনি বলছে মানে এখানে আমার চিত্তের মধ্যে মানে এটা তো এখানে মানে এটা তো বিশাল অনেক কিছু, অনেক একটা বিশাল, এটা তো অনন্ত। তো এখানে অনন্ত বলতে এখানে মানে ওই যে আপনি ছবির কথা বলছিলেন, যখন এটা মানে উনি যখন ওই শূন্যতার মধ্যে যখন নিজেকে একাগ্রতা করে রাখছে, তখন ওখানে মানে কিছু অস্তিত্ব উনি খুঁজে পাচ্ছে না। মানে এইভাবে আমি এটা ভালো করে বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলেন। শিল্পী বড়ুয়া আছেন, আপনি তো বলতেছেন না একটাইও। তারপরে উপাসিকা চন্দনা বড়ুয়া আছে। এগুলো এমন একটা পর্যায়ে যে আসলে নিজে থেকে যদি জিজ্ঞেস না করেন, অনেক বিষয় আপনারা হয়তো এখানে নিতে পারেন নাই। না নেওয়ার পেছনে এটাও একটা কারণ, যে আলোচনা না করা, জিজ্ঞেস না করা, বা যা বুঝতেছেন সেটা প্রকাশ করতে না চাওয়া। এখানে আমিও কোনো জানি না, আমি তো টিচার না, এটা আগে থেকে আমরা সবাই মিলেমিশে পড়তেছি যে, এবং সবার আলোচনাগুলো একে অপরে শেয়ার করে করে আমরা শিখতেছি। তো সেই জন্য কোনো রকমের সংকোচ না রেখে প্রত্যেকেই ইয়ে করতে পারেন, আলোচনা করতে পারেন, যা আপনার উপলব্ধি হয়েছে তা নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন এভাবে। ঠিক আছে, এটা বলার মানে হচ্ছে যে ইচ্ছে করলে আপনারা রেসপন্স করতে পারবেন। হ্যাঁ, এনি বলতে এটা আমার এমনি একটু ইয়া ছিল। আচ্ছা, তারপরে আমি পড়ার মধ্যে যতটুকু বুঝলাম, অর্থাৎ এখানে বলছে যে মানে যেটা বিজ্ঞান অনন্তায়তনের মধ্যে কিন্তু উনি দেখেছেন যে বিজ্ঞানটাও কিন্তু অসীম। ওই চেতনাটা, ওই আলম্বনটা নিয়ে যখন উনি বিজ্ঞান অনন্তায়তন ধ্যানটা করার পরে ওই জায়গায় যখন বুঝতে পারেন বিজ্ঞান হচ্ছে যে অনন্ত,
এরপরে যখন আকিঞ্চায়তন ধ্যানে যখন যাচ্ছেন, যাওয়ার পরে অবশ্যই ওই চেতনাটাকে সরিয়ে নতুন আরেকটা আলম্বন গ্রহণ করতে হবে, যেটা তৃতীয় ধ্যানে গিয়ে যখন উনি ওনার বিজ্ঞানানন্তায়তন বা বিজ্ঞান আলম্বনটা যখন উনি ওনার মানে মন থেকে সরিয়ে যখন আকিঞ্চায়তন ধ্যানে গেল, তখন তিনি ওই আলম্বনটা মানে ওইখানে তো কিছুই নাই, আলম্বনটা যখন সরে গেল সাথে সাথে উনি ওই জায়গায় একটা শূন্যতা অনুভব করলো, যে এখানে তো আর কোনো কিছুই নাই দেখতেছি, মানে ওইটা হচ্ছে যে আকিঞ্চায়তন। শূন্যতাটাকে তখন উনি আলম্বন হিসেবে গ্রহণ করেন, এখানে কোনো চেতনাই নাই, কোনো বিজ্ঞান নাই বা কোনো কিছুই নাই, নাই হিসেবে ধরে নেন। হ্যাঁ বলেন। ভারতে আমরা আকাশ অনন্তায়তন ভাবনাতেও কিন্তু শূন্যতা দেখেছি। তো এই ক্ষেত্রে আকিঞ্চায়তনের মধ্যে যে শূন্যতার কথা বলতেছে, তো এটা কি একই হবে? এরকম বললে খুব ভালো লাগে, বুঝছেন? এটা এই আকাশকে এখন দেখছেন, আকাশকে আমরা এক পর্যায়ে কিন্তু শূন্য কিন্তু দেখেছিলাম, ঠিক আছে? এই শূন্য এই জায়গায় এসে সেই শূন্যকে আর শূন্য বলার মতো পরিস্থিতি নাই, খেয়াল করেছেন? সেখান থেকে আরো অনেক বেশি সূক্ষ্ম অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, ক্রমান্বয়ে ঘটনা পাল্টিয়ে চিত্তের অবস্থা, চিত্তের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। খুব সুন্দর একটা প্রশ্ন, বুঝছেন? আকাশের শূন্যতা এবং এই শূন্যতা এটা একই নয়। এটা আমি উদাহরণটা ব্যবহার করলে আপনারা বুঝে যাবেন উদাহরণটা কেমনে নিজে নিজে উৎপন্ন হয়েছে আমি জানি না, এমনি হঠাৎ করে এগুলো আপনাদের উৎপন্ন হবে, পড়তে পড়তে বারবার পড়লে এগুলো উদাহরণ উপমা আসবে। এই উপমাটা কিন্তু এখানে আসেও নাই। আকাশ পর্যন্ত কোনো সমস্যা নাই, আমরা বুঝছি, বিজ্ঞান পর্যন্তও বুঝছি, বিজ্ঞান আমরা আগে থেকেই জানতাম, চিনতাম, বিজ্ঞানের অস্তিত্ব আমাদের মনের মধ্যে একটা রেখা পাত করা আছে। বিজ্ঞান পড়তে আগে থেকে আমরা বিজ্ঞান পড়েছি না, বিজ্ঞান পড়তে বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা আমাদের আছে, এবং আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা কলম দেখলাম, কলম বরাবর আমার বিজ্ঞান, কলমকে কেন্দ্র করে আমার বিজ্ঞান উৎপন্ন হয়েছে, কলম বরাবর বিজ্ঞান। আকাশ দেখেছি, আকাশ যেমন বিশাল, এটা আকাশ বরাবর আমার বিজ্ঞান হয়ে গেছে। এবার উনি তৃতীয় পর্যায়ে আকিঞ্চ করার জন্য উনি বিজ্ঞান করতে এক পর্যায়ে তিনি বিজ্ঞানকে দেখতে চাইলেন, বিজ্ঞানের এখন পরিস্থিতি কেমন। এটা এখানে সরাসরিভাবে লেখা নেই, ঠিক আছে? আমাদের পুরো লেখাতেও আসে নাই, জাস্ট উদাহরণ কল্পনা করেন। সাধক এতক্ষণ যাবৎ বিজ্ঞান অনন্ত এটা বলেছেন, যখন এই অনন্ত হয়ে গেল, এই অনন্তের মধ্যে এখন বিজ্ঞানের পরিস্থিতি কেমন হলো, ওমা, এখানে আর কোনোভাবেও বিজ্ঞানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ছবি কল্পনা করেন, একটা ছবি, এটা আপনি 10 হাত বাই 10 হাত করলেও একটা হালকা হালকা অস্তিত্ব বোঝা যাবে। ভাবুন ওই ছবিটা 2000 বা 2000 হাত, এদিকে 2000 হাত এরকম বড় করেছেন, ওই ছবিটাকে, সেম ছবিটাকে এমনি নর্মালি 10 হাত করছেন, যেও এটার অস্তিত্ব খুবই নিভু হয়ে গেছে। যখন এটাকে 1000 হাত করবেন, তখন এটার অস্তিত্ব কি হবে? কিছু ছিল, কিছু আছে, এরকম আর উপলব্ধি করার ব্যাপার আছে। এটা তো তারপরে 1000 হাত, আর এখানে আমি অনন্তের কথা বলছি। এত বেশি চিত্রানো হয়েছে বিজ্ঞানটা, এত বেশি ব্যাপক হয়েছে বিজ্ঞানটা, যে জায়গায় একটা আঁশ সুতা দেখানোর মতো পরিস্থিতি পর্যন্ত আর পরিস্থিতি নাই। ছোট্ট একটা মাকড়সার সুতার মতো যে একটা অবস্থাতে দেখানো যাবে, ওই পরিস্থিতি পর্যন্ত আর নাই। বুঝা গেছে কি উদাহরণটা দীপেন বাবু?
একেবারে খুব হুবহু মিল জুমের ব্যাপারটা। আমি ছবি জুম করেছি, একটু সেকটু না, হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার, মিলিয়ন বিলিয়ন কিলোমিটার ব্যাপী এটাকে আমি জুম করেছি। জুম করার পরে ওই ছবিটার কি পরিস্থিতি? ছবিটার কোনো অস্তিত্ব ছিল, আছে, এরকম কিছু বলার আর কোনো অবকাশ আছে কি? আপনি কি সেই মুহূর্তে কাউকে যদি বলেন ওই অবস্থায় থেকে, কই আমাকে বিজ্ঞান দেখাও তো, আপনি দেখাইতে পারবেন? এই কিছু মাত্রেরও অভাব, কিছু দেখানো যাবে, কিছু বলা যাবে, ওই অবস্থারও অভাব, আকিঞ্চ মানে কিছুরও অভাব। এ নিয়ে পুরো বিষয়টা কি একদম পরিষ্কার হয়েছে? ঠিক ওই অবস্থায় কিছু নাই, ওই অবস্থার মধ্যে চিত্তকে স্থির করেন, স্থির করে ওই জায়গাটা ওই আলম্বন বানান, ওই অবস্থাটাকেই আলম্বন বানান, আলম্বন বানিয়ে তখন আর বিজ্ঞানের দিকে কোনো চেতনা নেই, শুধু বিজ্ঞানের অস্তিত্ব কোনো কিছু দেখতে পাচ্ছে না, যে সেটাতেই মনোযোগ। চিত্ত স্থির, চিত্ত শান্ত, চিত্ত উপেক্ষা এবং চিত্ত একাগ্র, এই দুইটা অবস্থা কিন্তু আগের মতোই রয়ে গেছে। উপেক্ষা এবং একাগ্রতা ঠিক আগের মতোই রয়ে গেছে, কিন্তু এখন আমার আলম্বন হচ্ছে যে আকিঞ্চের মধ্যে। কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, উনি একটা নাইয়ের মধ্যে ওনার এখন বর্তমান অবস্থান। এটা বুঝতে হলে ক্রমান্বয়ে চিত্তকে আকাশ থেকে বিজ্ঞানে কিভাবে আমরা গেলাম, পুরো বিষয়টা সেখানে নিয়ে যেতে হবে। বিজ্ঞান থেকে আবার এখন আমরা কি আলোচনা করতেছি, সেই সঙ্গে সঙ্গে এগুলো চিত্ত ওখানে বেড়াইতে হবে, চিত্ত ওখানে ঘুরতে হবে, তাহলে এটা বোঝা যাবে, না হলে কিন্তু সম্ভব না, বোঝা যাবে না। আচ্ছা, তাহলে নির্বাণ এবং এটার মধ্যে কি তফাৎ, ব্যবধান? এখানে একটু করে নির্বাণ চিনার সুবিধা আছে আবার, পুতুলবাবু বুঝছেন? এখানে একটু করে আবার নির্বাণকে চিনার একটা পর্যায়ে হয়েছে কি, দেখেন এখানে আমি কিছু না দেখলেও কিন্তু আমার তো ধারণা আছে যে কি, এটা আবার গুছাই দিলে, ছবিটাকে গুছাই দিলে আবার ছবিটা দেখা যাবে, জুম রিমুভ করলে আবার এটাকে দেখা যাবে, এই ধারণাটা কিন্তু আমার আছে। আমি এমনি ওখানে এখন চিত্ত নিবদ্ধ করেছি বটে, কিন্তু আছে যে ওই ধারণা তো আছে, কিন্তু নির্বাণের মধ্যে আছে যে ওই ধারণা আর নাই। নির্বাণ এবং এই দুইয়ের মধ্যে তফাৎ, ব্যবধান এইটুকু। এ নিয়ে আর আলোচনা করার দরকার আছে পুরাটা আবার। মানতে মানে নির্বাণ না যাওয়া পর্যন্ত, মানে নবসঙ্গ না এত পর্যন্ত, মানে কিছু কিছু আছে এরকম না? এটা বলেন আগে, এটা কি বুঝছেন এটা বলেন। এটা বা ছবির মধ্যে জুম করলে যেরকম দেখা যায়, কিন্তু জুম যদি প্রসারিত করা হয় কিছু দেখা যায় না। তো এখানে আপনি কাউকে বলতে পারবেন এখানে আগে ছবি ছিল বা এখানে ছবি আছে, আমি জুম করেছি বলে তুমি দেখতেছো না, যে আপাতত কাউকে দেখাইলে ও বলবে না না এখানে কিছু নাই, এ শুধু স্ক্রিন দেখবে, যে স্ক্রিনের খালি জায়গা, হ্যাঁ, কিন্তু কোনো ছবি নাই। এখন এরকম ভালো ভালো মোবাইলও আছে, ছবিকে এরকম ব্যাপক করা যায়, যে এরকম আছে এখন। অথবা আমরা এমনি যে কোনো ইয়ে করতে পারি, আপনার একটা ছবি তুলবেন, ছবি তুলে এটাকে জুম করবেন, জুম করার পরে যদি জুম হয় ওখানে আবার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আবার ওই স্ক্রিনশটটাকে আবার বড় করবেন, আবার বড় করার পরে আবার স্ক্রিনশট নেবেন, এভাবে করতে করতে দেখবেন এখানে আবার ছবির কোনো অস্তিত্ব আর পাওয়া যাবে না। এভাবে অনেকবার করতে পারবেন আপনিও এই পর্যায়ে গেলে। এনে বোঝা গেছে এই উদাহরণটা। বান্দে এটা তো আমরা তো এই যে অরূপা ধ্যান শুরু করেছি যে মানে শূন্যতা দিয়ে বা আকাশ এরিয়া দিয়ে,
তো সেটার সাথে বিজ্ঞানের মিল আছে। হুম তো বিজ্ঞানটা আকিঞ্চেতনের সাথে মিল আছে। হুম অর্থাৎ এটা যদি মানে ছবির এটা হচ্ছে যে একটা উদাহরণ, হুম কিন্তু আমরা আলম্বন কিন্তু আমাদের ছিল যে চেতনা। হুম অর্থাৎ এটা কি এই ছবির উদাহরণের মাধ্যমে কি এটা বুঝতে হবে যে অর্থাৎ ওই চেতনা ওই বিজ্ঞানটাকে যখন উনি দেখতে যাচ্ছেন, এই যে আমি ছবির মতো বিজ্ঞানটাকে যেভাবে মানে এই জুম মুহূর্তে করে। ছবি মনে করব এই মুহূর্তে। হ্যাঁ আর হ্যাঁ বিজ্ঞানের অস্তিত্ব বা হ্যাঁ ধারণা আমাদের মধ্যে সবার মধ্যে আছে। আমরা যেহেতু বিজ্ঞান আছে। পড়ে আসছি একেবারে একদম শুরু থেকে আমরা বিজ্ঞান পড়ার জন্য কিন্তু আমাদের অভিধর্ম হয়েছে যে ক্লাস শুরু হয়েছে যে, নাহলে আমাদের অভিধর্ম ক্লাস ছিল না, এমনি ধর্ম পড়া ছিল যে সূত্র পড়তেছিলাম যে আমরা সূত্র পড়তে পড়তে এখানে বিজ্ঞান বারবার বিজ্ঞান শব্দটা আসতেছে। বিজ্ঞান কি, এই বিজ্ঞান কি চিনতে গিয়ে আমরা অভিধর্ম পড়া শুরু করছিলাম, বুঝছেন? তো সুতরাং বিজ্ঞান আমাদের এই ক্লাসের মধ্যেও প্রায় সকলেরই জানা আছে। বিজ্ঞানের একটা ছবিপট রেখাপট আমাদের সবার মনের মধ্যে আছে। ওই বিজ্ঞানটারই এখানে বান্তে আলোচনা। হ্যাঁ বান্তে বৌদ্ধের থেকে সব শিবে এসে মানে অভিধর্ম সিদ্ধ করার সময় এসে না এরকম বুঝি নাই কথাটা। বুদ্ধের শরীর থেকে সরস্বী দুটি বেরিয়ে এসে দেয় হ্যাঁ মানে অভিধর্ম সিদ্ধ করার না। অভিধর্ম চিন্তা করার সময় বুদ্ধের দেহ থেকে জ্যোতি বেরোছিল যে। বান্তে হ্যাঁ হ্যাঁ আমরা যেটাকে রত্নগর বলি আর কি, সব যেটা ইয়ার মধ্যে আছে বুদ্ধি বৃক্ষের আশপাশের মধ্যে একটা রতনগর একটা আছে না, ওখানে বসে বুদ্ধ এই অভিধর্ম আবৃত্তি করেছিলেন। তাহলে আমরা এর পরবর্তীটাতে যাব না, এটাতে আর কিছু আলোচনা সংজ্ঞান করব। ভাবতে ওইখানে বিজ্ঞানের মধ্যে যদি উনি যদি কোনো কিছু আর দেখতে না পাই, মানে ওইখানে আর কোনো কিছু যখন ওইটাকে দেখতেছে এবং ওইখানে উনি কোনো কিছুই দেখতে পায় না, কোনো অস্তিত্বই নাই বিজ্ঞানের, তো ওই জায়গায় কি ওনার কি অনিত্য দুঃখ অনাত্মা উপলব্ধি হয় না? করতে চাইলে হবে, হবে না কেন? মানে এটা হচ্ছে যে মানে করতে চাইলে হবে, আর যদি উনি যদি মনোযোগটা ওইদিকে না তাহলে হবে না। হবে না। এই প্রত্যেকটা জায়গা একদম প্রথম ধ্যান থেকে শুরু করে এখানে প্রত্যেকটা জায়গা থেকে এগুলো প্রত্যেকটা চিত্ত যদি সম্যক সমাধি বলি, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে এগুলো কিন্তু স্কোপ আছে সরাসরি বিপাশানাতে যাওয়ার। এবং কি আমরা মৈত্রী ভাবনা দিয়েও এই বিষয়টা কিন্তু আমরা একটা বলেছিলাম, মৈত্রী ভাবনার মাধ্যমে কায়ে কায়ে পাচ্ছি, চিত্তে চিত্তে পাচ্ছি, বেদনা বেদনা পাচ্ছি, ধামে ধাম্মানো পাচ্ছি। হ্যাঁ, ওখান থেকেও সরাসরি কিভাবে ওই পর্যায়ে চলে যাওয়া যায়, অর্থাৎ এই পরিয়ত্তি জ্ঞান থাকলে। ভাবতে এখানে যেটা এখন তো আমরা অবশ্য সমতা ভাবনা এটাই আলোচনা করছি, তার মানে কি সমতা ভাবনা কি নিয়ে তিনি এটা উপলব্ধি করতে পারেন যে আমরা যে এখন বিজ্ঞানের যেটা বলছি যে কোনো কিছুই নাই, এটা কোনো অস্তিত্ব নাই, বিজ্ঞান বলতে কোনো কিছুই নাই, এটা কি সমতা ভাবনার মধ্যে পারা যায় বিষয়টা? বিজ্ঞান বলতে কোনো কিছুই নাই ঠিক এটা না, এটা এমনি এখানে এইভাবে কয়েকটা কথার মধ্যে চলে আসছে। বিজ্ঞান বলতে কোনো কিছুই নাই ঠিক এরকম ধারণা না, ধারণাটা ওই জুম প্রক্রিয়াটা সবচেয়ে মানে যথাযথ। আমি এই পর্যন্ত অনেকগুলো উদাহরণ আসছে মাথায়, তবে এটাকে আমার সবচেয়ে ভালো উদাহরণ বলে মনে হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ বাবা আমরা ওই আগে পড়ছিলাম যে ওখানে মানে কিছু মানে এখানে ওইখানে কিছুর একটা অভাব আছে, মানে কিছু মানে নাই এটা ঠিক, কিন্তু ওইখানে কিছুর একটা অভাব আছে, অর্থাৎ ওখানে কিছু একটা আছে, মানে এটা ধরে নিতে হবে আমাদেরকে। ওই সূক্ষ্ম অবস্থা সূক্ষ্ম জায়গাটার মধ্যে আমাদের চিত্তকে এখানে স্থির করে রাখতে হবে। কথাটা ঠিক আছে, কিন্তু বোঝার সময় মানুষ উল্টা করে বুঝবে। আপনার কথাটা ঠিক আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে মানে কিছুর অভাব বলতে আমি কিছু, এখন কেউ যদি আমাকে এসে বলে যে কি কোথায় বিজ্ঞান একটু দেখাও তো আমি এখানে এত বিশালভাবে জুম করে রাখা অবস্থায় আকাশকে
দেখতে গিয়ে বিজ্ঞান অটোমেটিক জুম হয়ে গেছে। আকাশ অনন্ত, বিজ্ঞান অনন্ত হয়ে গেছে। আর এই অনন্ত জিনিসকে আমি যদি তার অস্তিত্ব দেখতে যাই, ওই ছবিকে যখন আমি অনন্ত করে ফেলবো একটা ছবিকে, এর অস্তিত্ব দেখতে গেলে আর কোনো কিছু অস্তিত্ব দেখা যাচ্ছে না। কিছু দেখানোর যে পরিস্থিতি আর নাই, কিছুর অভাব আকিঞ্চন, কিছুর অভাব থেকে এর নামকরণ করা হয়েছে। কিছু আছে এটা বলার পর্যন্ত পরিস্থিতি আর নাই, কিছুর অভাব, এটাই। যাই হোক, ক্লাসটা টেনে বারবার করে দেখলে একটু আপনাদের পরিষ্কার হবে, যারা আরো দেখতে করতে চান। এনে কি বলতে চাইছিলে? ভান্তে, আমি বলতে চাচ্ছি যে এটা কি বিদর্শন পর্যায়ে চলে যাবে না? বিষয়টা আমরা যেভাবে এটা আলোচনা করতেছি বা যেভাবে চিন্তা করতেছি, ওই জায়গায় যে ছবির জুম দিয়ে, অতটুকু পর্যন্ত কি বিদর্শন মানে সমতা ভাবনার মাধ্যমে কি যাওয়া? বিপাশানা বিষয়টা আলাদা। বিপাশানা এখানে বিপাশানা দিকে যাচ্ছে না, এটা ভাঙাচোরা হচ্ছে। আমি এটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দেখতেছি। ও যেমন হয়েছে, ওই পরিস্থিতিটা যেমন হয়েছে তেমন দেখতেছি। আর বিপাশানার পর্যায়টা হচ্ছে যে এটা আলাদা পর্যায়। সেই জায়গায় কিভাবে বিপাশানা তৈরি করবে এটা বলো এবার। উপাসক দীপেনবাবু প্রস্তুত থাকেন। ওই জায়গাতে আপনি বিপাশানাতে কিভাবে যাবেন? উপাসিকা অমিতাভবাবু প্রস্তুত থাকেন। উপাসক পুতুলবাবু ওই জায়গা থেকে। তাহলে আপনাদের এই বইয়ের কিছুটা ধারণা হয়েছে এমন বলা যাবে আর কি। উপাসিকা লাভলি বড়ুয়া, আপনি শুরু করেন প্রথমে। আমি বিষয়টা তো বুঝতে পারতেছি না, কারণে সেটা আরো একবার বলতে হবে বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আমি এখন বিজ্ঞান অনন্তায়তনে থেকে আকিঞ্চায়তনে আছি। আকিঞ্চায়তন ধ্যান থেকে কিভাবে আমি বিপাশানায় ঢুকবো, কিভাবে ওই জায়গা থেকে আমি বিপাশানা শুরু করব বা বিদর্শন শুরু করব, এই প্রশ্নটা হচ্ছে যে এটা প্রথমে লাভলি বড়ুয়া থেকে শুরু করেন। উপাসিকা বলেন। উপাসক পুতুলবাবু বলেন। ভান্তে, যেহেতু এটি স্থির নয়, অনিত্য, অনিত্য হয়ে গেল, অনিত্যর পর ভান্তে দুঃখ এসে গেল, দুঃখের অনাত্মা, এটা আমার নয়, এটা অন্য ভান্তে সারা। আত্মা সত্য বলতে কিছু না এখানে। উপাসক দীপেনবাবু বলেন। মানতে পারবো না এটা। উপাসিকা অমিতা বড়ুয়া বলেন। তাহলে এখানে মানে আকিঞ্চনকে নিয়ে বলতে হবে নাকি আমরা আমরা তো আমরা যদি বিজ্ঞানকে অনন্ত বিজ্ঞানকে যদি নিয়ে চিন্তা করি তাহলে আমরা এখানে অনন্ত বিজ্ঞান তো এখানে। প্রশ্নটা আবার বুঝেন। প্রশ্নটা হচ্ছে যে আমি আকিঞ্চায়তন পর্যন্ত গেছি, আকিঞ্চায়তন থেকে আমি চাচ্ছি এখন বিপাশানাতে যাব, কিভাবে যাব?
কিভাবে এখান থেকে বিপাশনা শুরু করব এটা। মানে সুপ্ত আকারে অহংকার মানে অহংকার সুপ্ত অনুসারীগুলো পুরোপুরি ধ্বংস হয় না, ধ্বংস না হওয়াতে ওই মানে আবার ওই যে মানে আকাশ যে অনন্ত, ওই যে মানে বিজ্ঞান যে অনন্ত, ওইটা ভাবনা করতে করতে মানে বিজ্ঞান অনন্ত ভাবনা করতে হবে। প্রশ্ন এটা না, প্রশ্নটা হচ্ছে যে আকিঞ্চায়তন থেকে কিভাবে বিপাশনা করব, বিপাশনায় কিভাবে যাওয়া যায়, এটা প্রশ্নটা, সেটা। দেন উপাসিক অমিত বড়ুয়া কি বলতে চাইছেন বলেন। মানে গুছিয়ে বলতে পারবো না আর কি, এমনি তো মানে অনিত্য দুঃখ অনাত্মা সেভাবে যদি বুঝাইতে যায় এখানে তো আকিঞ্চায়তনের মধ্যে ইয়ে করতে পারবো না বুঝাতে। ঠিক আছে, আর কেউ বাকি আছে? নাইলে অমিত এনি বড়ুয়া বলো। ভান্তে এখানে যে অর্থাৎ আকিঞ্চায়তন মানে হিসেবে উনি তখন বুঝতে পারেন যে এখানে কিছুই নেই, মানে কিছুই নেই যে বলাটাও যে মানে এই বলাটাও যে হচ্ছে যে অর্থাৎ স্থায়ী নয়। এই যে আমি যে বলি কিছুই নাই, ওই জিনিসটা ভাবা বা চিন্তা করা ওইটাও তো স্থায়ী নয়, ওইটাও হচ্ছে যে অনিত্য, ওইটাও হচ্ছে যে ভঙ্গুর। মানে ওই উপলব্ধিটা যখন মনে হয় বুঝতে পারে, এরপর থেকে মনে উনি বিদর্শন শুরু করে আনতে। পুতুল বাবুর যেটা উত্তর দিয়েছিলেন এটা একটু বলেন তো, আপনারটা কিছু কাছাকাছি মনে হয় গিয়েছিল। প্রত্যেকবার আপনাদের একটু কাছাকাছি যায়, এগুলো মনে হয় যে আপনি এগুলো অনেক পড়েছেন আগে, এইরকম মনে হয় আমার আপনার উত্তরগুলো শুনলে। বলতে অর্থাৎ কিছু যখন নাই তাহলে এটা মানে পরিবর্তনশীল, ওই পরিবর্তনশীলটা ওখানে অর্ধেক তো যখন যেটা সেটা দুঃখ, মানে যেটা দুঃখ সেটা অনাত্মা, এটা আমার নয়, যেমন ঠিক আছে বান্ধব, এটাই গুছিয়ে বলতে পারি। ঠিক আছে বান্ধব, এই বিষয়টা আমি বুঝতে পারছি। আমি যদিও বা বলতেছি যে ওই পর্যায়ে আমার বিজ্ঞান নাই, বিজ্ঞানের অস্তিত্ব আমি খুঁজে পাচ্ছি না, দেখতেছি না, কিন্তু ঠিক যে অবস্থার কারণে যেটা দিয়ে আমি বুঝতেছি যে ওখানে কিছু নাই, ওটাকেও বোঝার জন্য আমার কি লেগেছে, একটা চেতনা কাজ করেছে। ঠিক ওটাকে ধরার জন্য, ওই অবস্থাটাকে দেখার জন্য আমার একটা চেতনা কাজ করেছে না? এটা পরবর্তী ধাপে কিন্তু আমরা জানবই। হ্যাঁ, তো এখন বুঝবো যে ওটাও ঠিক একটা চেতনা, ওটাও ঠিক একটা অবস্থা। আর আমরা জানি যে আমাদের চিত্ত, অস্তিত্ব যেমনই হবে হোক না কেন, এগুলো প্রতিনিয়ত খুব দ্রুত থেকে অতি দ্রুত বেগে এগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। যে ঘূর্ণায়নের গতি কোনো রকেট, মহারকেট এখনো আজ অব্দি আবিষ্কার হয় নাই, হবেও না। এত বেশি দ্রুত গতিতে এর ঘূর্ণন কার্যক্রম চলতেছে, কিন্তু আলম্বন পরিবর্তন না হওয়ার কারণে আমাদের কাছে স্থির বলে মনে হবে, এটা একচিত্ত বলে মনে হবে, একাগ্র বলে মনে হবে। কিন্তু একাগ্র বলতে আলম্বনের একাগ্রতা, চিত্ত কিন্তু তার নিয়মে অতি দ্রুত গতিতে এভাবে চলতেছে। এবং এই চিত্ত দ্রুত গতিতে চলতেছে, শুধু তাই নয়, সেই চিত্ত সংগঠন করার জন্য, চিত্ত তৈরি করার জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে অতি দ্রুত, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই চৈতসিক রাশির সমন্বয় ঘটতেছে, সমন্বয় ঘটে ওই পুরো চিত্রের আকার ধারণ করতেছে। আবার ওই চিত্ত মুহূর্তের মধ্যে আবার অনিত্য হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে। এটা বুঝতে হলে আমাদের ওই বিজ্ঞানের শুরু কার্যক্রম এটা পুরো মাথায় চলে আসতে হবে সঙ্গে সঙ্গে। এটা
তখনই আমরা বুঝতে পারবো আরে কত সাংঘাতিকভাবে অনিত্য। এই জায়গাতে এই অনিত্য বুঝতে হবে। অনিত্য বোঝার সঙ্গে সঙ্গে আমাদের এই যে একটা শান্ত অবস্থা বা কোনো রকমের দুঃখ নাই অবস্থা, এটা বলার অবকাশ আর নাই। দুঃখ নাই এটা আর বলতে পারবো না। অনিত্য দেখলাম, অনিত্য দেখার সঙ্গে সঙ্গে দুঃখ নাই এটা আর বলতে পারতেছি না। দুঃখ নাই মানে দুঃখ আছে, বুঝা গেছে? তাহলে অনিত্য দুঃখ। আর ওই অবস্থাটাও চৈতসিকের সমষ্টি মাত্র। চৈতসিক আরো বহু চৈতসিকের সমষ্টি মাত্র, ওই বহু চৈতসিক বহু চৈতসিকের সমষ্টি মাত্র। এভাবে পুরো সমস্ত বিষয়টা অনাত্মা। সমস্ত বিষয় যাকেই ধরি না কেন সে তার অনাত্মত্ব প্রকাশ করে। অসাধারণ বিপাশনা জ্ঞান। এই অভিধর্মের পুরো বিষয়টা জানা থাকলে এর মুহূর্তের মধ্যে এই বিষয়গুলো জানা যায়। এগুলো আমাদের বিপাশনা ধ্যান কোর্সের মধ্যে আলোচনা হওয়ার বিষয়, কিন্তু দুর্ভাগ্য বা কি বলতে পারবো না, এগুলো এই পর্যন্ত যাওয়ার কোনো উপায় থাকে না, এই পর্যন্ত বলার কোনো উপায় থাকে না। এটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার উপায় আছে। এত দূর পর্যন্ত এই আলোচনাগুলো কোনো ভাবনা কোর্সের মধ্যে আলোচনা মানে এটা না গিলতে পারলে আপনি গালের মধ্যে দিলে হবে না, কেউ দাঁতেই বাইর করবে না, খুলবেও না দাঁত, এরকম থাকবে। বুঝছেন না? আপনারা তো দাঁত খুলতে পারতেছেন না। যাই হোক, এটা আমাদের পরম সৌভাগ্য, আমরা সবাই মিলেমিশে এই ক্লাস করতেছি বলে এই দুর্লভ আলোচনাগুলো দেখেন এখান থেকে কোথায় আমরা বিপাশনা চিন্তা করতেছি। এই জায়গা থেকে বিপাশনায় যাওয়া কতটুকু দুর্লভ, কতটুকু এই জায়গার বিদেশন বোঝাও অনেক টাফ। ঠিক এই জায়গাতে গিয়ে এনি কি আমি ঠিক বলছি? আমাকে খুশি করার জন্য বলার দরকার নেই, বুঝে শুনে বলো। এখানে ওই আকিঞ্চয়াতন নিয়ে বলছিলেন তো, মানে এখানে তো আকিঞ্চয়াতন এই জিনিসটা এখানে মানে অনিত্যর মধ্যে কিভাবে মানে আসবে, এই অনিত্য দুঃখ অনাত্মার মধ্যে এখন ক্লিয়ার হয়ে গেছে আমাদের আলোচনার প্রেক্ষিতে? না, এটা তো যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু আকিঞ্চয়াতন এখানে লিখছে যে এই শুক্র জায়গার মধ্যে চিত্তকে স্থির করে রাখেন, এই অবস্থার নাম হচ্ছে আকিঞ্চয়াতন। এখানে কিছুর একটা অভাব আছে, তো এটা এই জিনিসটা আমরা কিভাবে মানে উপলব্ধি করে বলবো সেটা। ওটা বাদ আমি বলছি যে ওই যে কিছুর অভাব আছে, ওই যে দেখতেছি জিনিসটা, ওই যে দেখার জন্য আমার একটা চেতনা কাজ করেছে না, আমার একটা চিত্ত কাজ করেছে না, আমার একটা বিজ্ঞান, যদিও বা বিজ্ঞানের এই পরিস্থিতি বলতেছি, ওই জিনিসটাকেও দেখার জন্য আমার একটা বিজ্ঞান কিন্তু প্রয়োজন হয়েছে। বা ওটাকে আমরা এই ক্ষেত্রে অন্য কিছু বলবো, নৈব সংজ্ঞা না সংজ্ঞা, এটাকে সংজ্ঞা মধ্যে নিয়ে আসবে, একটা সংজ্ঞায়িত করা, ওই জায়গাটাকে যে আমি সংজ্ঞায়িত করেছি সংজ্ঞা, বুঝলেন? এটা আমরা পরের ধাপে কালকে জানবো। ওটা অবস্থা যেমনই হবে হোক না কেন, চিত্ত তার নির্দিষ্ট গতি বন্ধ করে না। কিরকম গতি? ওই যে বললাম এরকম কোনো গতি নাই, এখনো আজ অবধি সৃষ্টি হয় নাই, হবেও না। চিত্ত গতির মতো গতি, চিত্তের মতো দ্রুত, ঘূর্ণনশীল, ঘূর্ণনমান, ধাবমান, প্রবাহিতমান, এরকম কোনো আর দ্রুত বেগ সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন আর কোনো কিছু নেই। শুধু এটা বুঝলেই বুঝে যাবে কত অনিত্য, কত দ্রুত এগুলো ভেঙে যাচ্ছে। ভাঙনের মধ্যে ওই যে ভয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান আমরা পড়বো বিপাশনাতে, এই ভয় জ্ঞান এগুলো খুব ভালো করে বুঝলে ভয় জ্ঞান হুলস্থুল করে। শুধু ভাঙন দেখলে এখানে আর উৎপত্তি দেখে না, তখন তিনি শুধু ভাঙন দেখে, তখন এটা ভঙ্গ জ্ঞান, ওমা শুধু ভাঙতেছে ভাঙতেছে ভাঙতেছে। এনে কি বলতে চাইছিল বলো এখানে? না ভান্তে, এই জায়গা থেকে বিপাশনা শুরু করা যাবে? যাবে ভান্তে, এই জায়গায় না ভান্তে, বিষয়টা যদি ক্লিয়ার হয় যে প্রত্যেক ইয়ে থেকে বিপাশনা শুরু করা যাবে, প্রত্যেক জায়গা থেকে। এই জায়গাটা একদম যদিও বা খুবই সূক্ষ্ম, তবে আমাদের ওটা ভয় পাওয়ার কিছু না। ওই জায়গায় গেলে এমনি আমাদের চিত্ত এত বেশি
পাকাপোক্ত হয়, ওগুলো বুদ্ধের জ্ঞান বা পরিয়ত্তি জ্ঞান যাদের কাছে খুব সুস্পষ্ট পাকাপোক্ত, ওরা যে কোনো জায়গা থেকে এগুলো ধরতে পারবেন, কোনো ব্যাপার না। উপাসিকা লাভলি বড়ুয়া, বলতে আগিনচায়তন থেকে বিপাশানা, এটা যেটা বুঝছেন বলেন তো। অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জ্ঞান থাকলে আমরা যেখানে যেখানে কথা বলতে বলতে আমাদের শুধু কথা বলতেছি এমন না, কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চিত্ত সেখানে নিয়ে যাচ্ছি মানে সেই জায়গাগুলো এখন আমরা দেখতে পাইতে হবে। এটা পড়লে এরকমই, এটা পড়লে আপনাকে ওখানে চিত্তকে বেড়ায় নিয়ে আসতে হবে, ঘুরে নিয়ে আসতে হবে, ঘুরাইতে হবে, ওখানে ঘুরাইলে তারপরে আপনি এগুলো বুঝতে পারবেন। তো এটা আপনাকে ঘুরানোর অভ্যাস করতে হবে, ওই জায়গাগুলো চিনতে হবে, চিনে ওখানে ঘুরতে হবে, ঘুরলে তখন আপনার উত্তরটা এরকম করে আসবে। এগুলো চিত্তগুলো ওখানে বেড়ানোর সিস্টেমটা শিখেন, হ্যাঁ, ভালো করে। আজকে আমরা এই পর্যন্ত থাকি, কালকে লাস্টেরটা। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গলাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু